আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কি ঘটতে যাচ্ছে আমি জানি না, কিন্তু ভারত 11টি দেশ নিয়ে সামরিক মহড়া দিচ্ছে। সেই সামরিক মহড়ায় বাংলাদেশ নাই, তার প্রতিবেশী অন্যান্য দেশ আছে কিন্তু বাংলাদেশ নাই। অনেকের মনে প্রশ্ন উঠেছে যে ঘটনাটা কি, ভারত কি বাংলাদেশকে এখনো শত্রু রাষ্ট্র হিসেবে দেখে? আসলে এই আশঙ্কাটা আমরা রাখতে চাই না কারণ আনুষঙ্গিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন অনেক চেঞ্জ। একটা কথা সবাই মানেন এবং নিশ্চিত যে ইউনূস সরকার চেয়েছিল পাকিস্তানের সাথে দহরম মহরম করে এবং পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে অ্যাটাচড রেখে ভারতের সঙ্গে একটা যুদ্ধ খেলা পরিস্থিতি তৈরি করার মতন সিচুয়েশন হয়েছিল। এবং একটা দেশের সরকার, পুরোদস্তুর একটা সরকার, এ টু জেড সবাই ভারত বিরোধী। কোনো কারণ ছাড়া ভারতকে ইরিটেট করা হয়েছে, ইরিটেটিং এর মধ্যে রেখেছিল ভারতকে উস্কানি দিয়েছে এমন ভাবে যে আসো ভারত, তুমি কোনো একটা বাজে পদক্ষেপ নাও, তখন বিশ্ববাসীকে আমরা বলতে পারবো যে ভারত এই করেছে সেই করেছে। তখন পাকিস্তানের হেল্প নিয়ে পাকিস্তানের লোকজন স্বপ্নেই দেখা শুরু করেছিল যে বাংলাদেশ ফ্রন্ট থেকে তারা ভারতের সাথে আগামীতে যুদ্ধ করবে। এইসবে যে গুড়েবালি পড়েছে তা বোঝা যায়। যদিও বাংলাদেশ বর্ডারে কুমির আর সাপ ছাড়া নিয়ে ভারতীয় ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে সবাই তটস্থ, কিন্তু সব ছাপিয়ে একটা সুন্দর খবর, একটা ভালো খবর, এবং সেই খবরটায় বলা হচ্ছে পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ ঢাকা দিল্লির। বাংলাদেশ সব ধরনের ভিসা দিচ্ছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে শুধু চিকিৎসাই না, বাংলাদেশের মানুষের ঘুরতে যেতে হলে, যেহেতু বাংলাদেশের টুরিস্ট স্পট গুলা সেভাবে পর্যটন ফ্রেন্ডলি না, টুরিস্ট ফ্রেন্ডলি না, কক্সবাজারকে কোনো সরকারি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেনি। বান্দরবন, রাঙামাটিতে, খাগড়াছড়িতে বিশাল সম্ভাবনা থাকলেও সেখানে আমাদের সরকারের কোনো নজর পড়েনি। ফলে বাংলাদেশের মানুষের ঘোরার একটা অনন্য সুযোগ অল্প খরচে, সেটা হলো ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্ত বাংলাদেশে প্রচুর মানুষ ঘুরে বেড়ায়। এগুলো সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল ইউনূস সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণে। প্রায় 1.5 বছর টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ এরই মধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমটি লিখেছে, গেল মাসে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেসব বিষয় তুলে ধরেছিলেন, ভিসার স্বাভাবিকরণের বিষয়টি সেই তালিকার উপরের দিকে ছিল। সরকারের উদ্যোগ না থাকলে হয় না। ইউনূস সরকার উদ্যোগ তো দূরের কথা, তারা আরো খারাপ করেছিল। শেষ দিকে এসে তো দূতাবাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং ইউনূস সরকারের উস্কানিতে ভারতীয় দূতাবাসমুখী ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। এমন এমন বক্তৃতা দেওয়া হয়েছে যেটা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কখনো ঠিক রাখতে পারে না। নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাই সহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রমে ফিরছে নয়াদিল্লির কাছ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চাইছে ঢাকা। ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল, পরে ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়েছে। ভারতের ভিসা কার্যক্রমে ফেরার বিষয়ে কূটনীতিকদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরই এই সেবা পুরোদমে চালু হতে পারে। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আগের জায়গায় যাবে, গ্রহণযোগ্য মাত্রায় থাকবে। নিশ্চয়ই এই প্রত্যাশা এখন জোরে সোরে করা যায়। প্রথম কথা হলো, এটা খুবই আসলে একটা সেন্সিটিভ বিষয়। আপনি যদি খেয়াল করেন, আপনার সাথেও আমি টক শো করেছি বা ফেসবুকে লিখেছি, আমি নিজে কিন্তু এই আলোচনাটা বোধহয় সবার আগে শুরু করেছিলাম। আমার আগে বোধহয় কেউ পাবলিকলি এগুলা নিয়ে কিছু কিন্তু বলে নাই। কারণ হলো যে অনেকে ভয় পায়, অনেকে পরবর্তীতে আপনি এটাও খেয়াল করবেন, আমি কিন্তু ইদানিং আর এই আলোচনাগুলি করি না। আপনার সাথে তো আমি প্রায় টক শো করি, যদিও খুব অনিয়মিত।
আমি বর্তমানে আর এই আলোচনাগুলো করছি না। আমি করছিলাম, এটা ভেবেছিলাম যে এটা খুবই দরকারি একটা জিনিস, এতে কোনো সন্দেহ নাই। পরবর্তীতে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের মন্তব্য দেখে, মনে করেন আমার আলোচনার উপর হোক কিংবা অন্যান্য আলোচনাগুলোর উপর, একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হলো বাংলাদেশ তো এখন খুবই বিপদের মধ্যে আছে। 5 আগস্ট মানে আগস্টের যে 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পর বাংলাদেশে তো সর্বনাশ হয়ে গেছে। এরপরে আওয়ামী লীগের ভেতর অবশ্যই আপনার 24-এ যে আওয়ামী লীগের যে একটা খারাপ সময় আসলো, সেটার পেছনে তো অবশ্যই আওয়ামী লীগের অভ্যন্তরীণ দুর্বলতা, ব্যর্থতা আছে, এইটাকেও অস্বীকার করা যাবে না। কিন্তু মূল বিষয় হলো, আমরা যখন এই আলোচনাটা করি তখন আমরা অনেকটা আপনার ব্যক্তিগত বিদ্বেষের ইয়েতে পড়ে যাই। অর্থাৎ আমার এখন যেহেতু আওয়ামী লীগের একটা আপনার ক্রান্তিকাল যাচ্ছে, অভ্যন্তরীণ অনেক নেতা অবশ্যই তাদের কর্মী বলুন বা আওয়ামী লীগের সাধারণ সমর্থকের কাছে তাদের এক ধরনের আপনার নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে, আবার অনেকের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। এই অবস্থায় এই আলোচনাটা খুবই নিরপেক্ষভাবে করা হয়তো যেত, কিন্তু এটা দেখা গেছে যে সবাই ব্যক্তি বিদ্বেষের উপর চলে যাচ্ছেন। অর্থাৎ এখন যেহেতু অবশ্যই আওয়ামী লীগের যে ধরনের একটা আপনার ক্ষতি হলো, বা আওয়ামী লীগের যে ধরনের পতন, শব্দটা আমি বলতে চাই না, তবুও বলি বোঝার স্বার্থে, যেটা হলো তাতে তো কিছু মানুষকে দায় নিতে হবে। এইটা আপনার এইটাও আপনি এড়াতে পারবেন না। যদি মনে করেন যে হাসপাতালে একটা রোগী মরে যায় সার্জারির পরে, ডাক্তার যদি ভুল করে এবং সেটা যদি সৎ ভুলও হয়, তারপরেও অনেক সময় ডাক্তারকে খেসারত দিতে হয়। সেইভাবে আমরা চিন্তা করলেও কিন্তু কিছু মানুষকে এটা দায় নিতে হবে। কিন্তু এইটাকে আবার পুঁজি করে আমরা যদি মনে করেন যে ব্যক্তিগত রেষারেষি, কাউকে নামিয়ে দেয়া, কাউকে পছন্দ করি না তার নামটা নিয়ে আসি, সেটাও বোধহয় ঠিক হচ্ছে না। তো এখন আমরা কিন্তু অনেকের কথা শুনছি, আমরা কিন্তু এটা বুঝতে পারছি না যে এই ঘটনাগুলো চলছে কিনা। তা আমি যেটা বলবো, দেখুন, শেখ হাসিনার চেয়ে তো এগুলা ভালো কেউ জানেন না। উনি সব জানার পরেও কারো ভুল যদি ক্ষমা করে দেন, বুঝতে হবে যে সেই লোকের ভুলটা ছিল আপনার ওই যে নিরীহ ডাক্তারটার মতো, যে ভুল চিকিৎসা করেছে কিন্তু ইচ্ছে করে নাই। তো এগুলো আমার মনে হয় বর্তমানে শেখ হাসিনার উপর ছেড়ে দেওয়া উচিত। যথেষ্ট আলোচনা হয়েছে, বর্তমানে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং পরস্পরের মধ্যে সহমর্মিতা গড়ার একটা প্র্যাকটিস করা উচিত। কারণ হলো, বাংলাদেশে যেই দুরবস্থায় যাচ্ছে, আওয়ামী লীগের আপনার যেভাবে জনসমর্থন বাড়ছে, শেখ হাসিনার বা আওয়ামী লীগের আবার রাজনৈতিক ক্ষমতা এবং বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতায় আরোহণ খুব বেশি সময় লাগবে না, আপনি দেখবেন। সুতরাং সেটার দিক থেকে আমরা এখন ব্যক্তিগত রেষারেষি এই আলোচনাগুলো সব শেখ হাসিনার উপর দিয়ে দিই। যেটা আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনা তো বুঝতে পেরেছেন, যদি শেখ হাসিনার সাথে কেউ বেইমানি করে থাকেন, কেউ চালাকি করে থাকেন, বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন না নেতাগুলো। আমি একটা আলোচনা আপনার এখানে করেছি না, আমার ইউটিউবে, আমি ভুলে গেছি, আপনি বাংলাদেশের নেতাগুলা দেখেন, জিয়াউর রহমান, এরশাদ, যারা যারা রাষ্ট্র শাসন করেছে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসাবে, তারপরে আপনার তারেক রহমান, খালেদা জিয়া, তারপরে আপনার শেখ হাসিনা, ইউনুস, আরো যারা আছে আর কি, মঈনুদ্দিন, ফখরুদ্দিনেরা, আপনি এদের সাথে শেখ হাসিনার তুলনাটা করতে পারবেন না তো। শেখ হাসিনা যদি 1 নাম্বারে হয়, এদের প্রত্যেকের ঠিকানা হলো 101 নাম্বারে। তো শেখ হাসিনার যুক্তিবোধ, ওনার আপনার বিবেচনা বোধ, ওনার বিচার বোধের উপর আমাদের আস্থা রাখার তো যথেষ্ট কারণ আছে। তো শেখ হাসিনা কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখি। আমাদের আসলে এখন এগুলো না করে আমার মনে হয় আমাদের জনসংযোগে যাওয়া উচিত। দেশ যে ক্ষতি হয়ে গেল, আপনার ইউনুসের যে দেশ বিক্রি করলো, দেখুন বাংলাদেশের উপর গজবটা কিভাবে এসছে। এই জঙ্গি স্বাধীনতা বিরোধীরা ভারতের কাছে দেশ বিক্রি বলে 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 24-এ জঙ্গি উত্থান করেছে, কখনো দেশ বিক্রি হয় নাই, প্রমাণিত হয়ে গেছে। আমেরিকার কাছে করে দিয়েছে, জি, প্রমাণিত হয়ে গেছে। শেখ হাসিনা দেশটাকে 2 হাত দিয়ে আগলে রেখেছিলেন। কত কষ্ট উনি করেছেন, কত বড় মানসিক শক্তি লাগে এই কাজটা করার জন্য। সেখানেই ইউনুস দেশ বিক্রি করে দিল, তারেক রহমান সেগুলো তালিম করছে, আপনার তামিল করছে। তো এই অবস্থাটা আমরা মানুষকে বুঝাই, মানুষের দ্বারে দ্বারে যাই,
এটাই তো সবচেয়ে বড় কাজ। শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে যেখানে যে এলাকায় যার কথা শুনবে তিনি নেতৃত্ব দিতে থাকুন, শেখ হাসিনার চোখের সামনে আসার চেষ্টা করুন। সেটা মানে হলো যে একটা টক শোতে বসে না করে আপনি কর্মীদের সমর্থন আদায়ের মাধ্যমে করুন। এটাও তো একটা অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয়ে যাবে। তো সেইভাবে করলেও কিন্তু তারা, আসল জিনিসটা হলো যে এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তো আপনার সুযোগটা হলো আপনার এক এক একটা মানে একটা এক ব্যাচ নেতা আসলে সরবে, এটা হলো বাস্তবতা। সেখানে কারা দখল করবে, এর জন্য যদি একটা সুস্থ প্রতিযোগিতা হয় সেটা তো মানে খারাপ কিছু না। কিন্তু এইটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার এবং কি বলবো যে শোভনতা বজায় রেখে হোক এবং সবাই কাজ করুক। কারো কথা, একজনের কথা শুনছে না, আরেকজনের কথা যদি শুনে উনি যদি বুঝেন উনি চলে আসুন, এই প্রতিযোগিতা করুন, এটাতে তো আমি খারাপ কিছু দেখি না। কিন্তু পাবলিকলি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার দরকার নেই। এতে আসলে এগুলো অনেক কথা তো হয়েছে এর মধ্যে। বর্তমানে সেটা শেখ হাসিনার উপর ছেড়ে দিয়ে যারা যারা যার যার এলাকায় যিনি প্রভাব বিস্তার করতে পারেন কর্মীদের উপর করুন না, অসুবিধা কি? আমরা দেখি, আমরা যারা টক শো করি, কথা বলি, লিখি, আমরা তাদেরই প্রশংসা করব। যারা আওয়ামী লীগের জন্য ভালো, আমি আপনি আমরা তো নিরপেক্ষভাবে এগুলা করি, আমাদের কেউ আপনজন নাই। আপনার সাথেও আমি কথা বলে দেখেছি, আপনারও কেউ আসলে এখানে কোনো, আপনি কারো পক্ষ হয়ে করছেন না, আপনি বাংলাদেশের জন্য করছেন, হয়তো শেখ হাসিনার জন্য করছেন। তো সেখানে যারা আমাদের চোখের সামনে আসতে পারবে, যারা আমাদের নজরে পড়বে, আমরা তাদের প্রশংসা করব। সেইটা হোক, সেই প্রতিযোগিতা হোক, কিন্তু এটা হোক যোগ্যতার বেসিসে এবং আপনার অন্যায় প্রভাব বিস্তার না করে বা অন্যায়মূলক ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত না করে। খুবই আপনার রিয়েলিটি এটা। কিন্তু আমি যেটা বলবো যে এইসব মানুষ কিন্তু নিঃস্বার্থে, বাংলাদেশের স্বার্থে তারা এই 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 আপনার ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, নিঃস্ব হচ্ছে। এবং এটা একটা বাস্তবতাও যে আপনার একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বাংলাদেশে একটা মধ্যস্বত্বভোগী দাঁড়িয়ে যায়। এটাকে আপনার ভেদ করে তৃণমূলের কাছে পৌঁছানো, এটা তো একটা চ্যালেঞ্জ। তো বর্তমান বাস্তবতায় আমার মনে হয় এই কথাগুলো যেভাবে আলোচনা হচ্ছে এবং প্রতিবার শেখ হাসিনা এটা তো ভালোভাবে ফেস করছেন যে আসলে একটা সমস্যা আছে। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এই সমস্যাটা থাকবে, এটার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আর এক সময় আপনার দেখুন আওয়ামী লীগের যে বর্তমানে সাংগঠনিক দুর্বলতার কথা আমরা সবাই বলছি, এইটা নিয়ে আসলে খুব বেশি হতাশ হওয়ার আমি কারণ দেখি না। কারণ এই জন্য দেখি না যে যারা বাংলাদেশ দখল করেছে এরা কিন্তু কিচ্ছু করতে পারছে না। আপনি দেখেন এই যে হামে একটা মহামারী হয়ে গেল, মানুষ এখনো এটা নিয়ে খুব একটা কিছু দেখায় নাই। এর কারণ হলো মানুষকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের মানুষকে শিক্ষিত করতে পারিনি। বাংলাদেশের মানুষকে শিক্ষিত করেছে স্বাধীনতা বিরোধীরা। ফলে স্বাধীনতা বিরোধীদের মগজ ধোলাইকৃত মানুষ আপনার তার সন্তান হামে মরে গেলেও সে খুশি, তাতেও যেন এই 24-এর জঙ্গি কোয়ালিশনের প্রতি তার দরদ যায় না। কিন্তু এই জায়গাটার আপনার এক সময় এসে এটা ভেঙে যাবে, এই অবস্থাটা। সেটা পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। এবং আমি মনে করবো যে বর্তমানে আওয়ামী লীগের একটা কর্মীরও আসলে ওই জেলে যাওয়ার জন্য হঠকারী কিছু করার দরকার নেই। যদি জেলে যাইতে হয় সবাই একসাথে যাওয়ার ব্যবস্থা হোক। শেখ হাসিনার যে আপনার যে অভিজ্ঞতা ওনার, আমি তো গত 2 বছরে প্রতিদিনই আমি দেখছি যে বাংলাদেশের প্রতিটা সিদ্ধান্ত, সেটা কূটনীতির ক্ষেত্রে বলুন, সেটা রাজনীতির ক্ষেত্রে বলুন, শেখ হাসিনা যেগুলো নিয়েছেন সেগুলোই সঠিক। আমরা অনেক কিছু আগ বাড়িয়ে যেটা বলেছি সেটা ভুল ছিল। বরঞ্চ আমি এখন যেটা অনুধাবন করি, আমাদের কূটনীতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনার হয়ে তার লোকজন, তার দলের বলুন যারা এসব ক্ষেত্রে ছিলেন, তারা যথেষ্ট শেখ হাসিনার প্রতি অনুগত থেকে কাজ করেছেন নাকি আমাদের দ্বারা আপনার প্রভাবিত হয়ে কাজ করেছেন। আমার মনে হয় আমি তো মনে করি দ্বিতীয়টাই ঘটেছে। ভবিষ্যতে যাতে আমাদের এই ভুলগুলা না হয়, এই বিট্রিয়ালটা কতটা সচেতন ভাবে হয়েছে, কতটা আপনার মানে ইনএভিটেবলি হওয়ার জন্য হয়েছে, সেটা কিন্তু আমাদের একটু পরীক্ষা করার দরকার আছে। অর্থাৎ আপনার আমি যে জায়গাটা মনে করি সেটা হলো যে মূল সমস্যাটা ছিল আপনার
বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে আপনার যে একটা মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধটা এবং বিজয় হয়েছিল, সেই মূল্যবোধের সাথে নেতারা আসলে জড়িত সেইভাবে হতে পারেননি। ওইটা কিন্তু মূল সমস্যা। ওই সমস্যা যতদিন আমরা সমাধান না করতে পারবো ততদিন এইটা কিন্তু চলবে। তারপরে আমি আপনার ওই কথাটা আবার বলার চেষ্টা করছি, দেখুন এত ভুল ত্রুটি আমরা আলোচনা করি, কিন্তু শেখ হাসিনা কিন্তু 16 বছর কিন্তু লাগাতার ভাবে রাষ্ট্রটা চালিয়েছেন এবং উন্নতি করেছেন। বাংলাদেশে কারো তো এই 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 ভাগ্য হয় নাই এবং কেউ এটা পারেনও না। এরশাদ 9 বছরে পড়েছেন। বাস্তব হচ্ছে শেখ হাসিনা যে প্রজেক্ট গুলো শুরু করেছিলেন এই গভর্নমেন্ট, সেগুলো উদ্বোধন করতে করতে মেয়াদ শেষ হবে তাদের। তারপরেও এরা মেয়াদ পূর্ণ করতে পারে কিনা আপনি দেখেন। কারণ হলো এদের মধ্যে, আমি ওই দিন গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছি, আমি আসলে বক্তৃতাটা দেখছিলাম, যদিও উনি খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যিনি অর্থমন্ত্রী, এই লোকটাকে আমি মনে করি যে একটু রেসপেক্ট করি, ভালোই রেসপেক্ট করি এই জন্য যে বিএনপিতে তারেক রহমানের যতগুলা মন্ত্রী আছে, দুইজনের মধ্যে আপনার পার্সোনালিটি ডেফিসিয়েন্সি সবচেয়ে কম। সেই দুইজন, একজন হলো আপনার এই মির্জা ফখরুল, আরেকজন হলো আপনার এই আমির খসরু। বাকি সব কিন্তু পার্সোনালিটি ডেফিসিয়েন্সিতে ভুগতেছে। আপনি ইয়েকে দেখেন, সালাউদ্দিন সাহেবকে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তার সংসদে বক্তব্য দেখেন, কত ধরনের অভিনয় করার চেষ্টা করে। যখনই একজন মানুষ অভিনয় করার চেষ্টা করে, হাত পা ছুড়ে এই দিক সেদিক করে, বুঝবেন যে সে একটা পার্সোনালিটি ডেফিসিয়েন্সিতে ভুগছে। সেই ক্ষেত্রে আমি যে দুজনের কথা বললাম, যাদেরকে আমি মানে পার্সোনালিটি ডেফিসিয়েন্সি সবচেয়ে কম দেখি, সেই আমির খসরু এবং মির্জা ফখরুল। তার একজন আমির খসরু অর্থমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, আমি ট্রেজারি বেঞ্চের লোকগুলাকে দেখছিলাম, এরা কেউ মোবাইলে খেলাধুলা করছে, কেউ হাই তুলছে, কেউ কেউ ঘুমায় পড়ছে, এবং কেউ মহাবিরক্ত। একটা লোকের আগ্রহ নাই অর্থমন্ত্রীর বক্তৃতা শোনার, অর্থাৎ অর্থনীতির কি দশা এটা শোনার জন্য। তো এই অবস্থা, এবং অর্থনীতির যে পিকচার দিল এই আমির খসরু, অনেক কথা বলেও মানে সুগার কোট করে, খুবই ব্লিক, মানে খুবই অন্ধকার একটা ছবি উনি দিয়েছেন। এবং উনি বারবার বলছিলেন যে 2001 থেকে 6 পর্যন্ত তাদের সরকার কি করেছে বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নতি ছিল বিএনপির 2 আমলে? ছিল না। এখন তো অবস্থা আরো খারাপ। সাইফুর রহমান ভালো অর্থমন্ত্রী না আপনার এই আমির খসরু ভালো অর্থমন্ত্রী হবেন? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে, দুইজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং আমার তো মনে হচ্ছে এই আমির খসরু, যাকে আমি শ্রদ্ধা জানালাম, সবচেয়ে দুর্বল অর্থমন্ত্রী হতে যাচ্ছে বাংলাদেশের, এবং সবচেয়ে আপনার ব্যর্থ অর্থমন্ত্রী হতে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষদের এই টেস্টগুলো পেতে দেন, দেখেন। এখন অবশ্য আওয়ামী লীগের সমর্থক, আমি নিজেও তো, আমি চাই যে কালকে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসুক। কারণ আমি চাকরিটাতে বসতে পারলে আমার বর্তমানে যে দুর্দশা যাচ্ছে, আমার যে আপনি চেহারা দেখছেন, দাড়ি কাটা নাই, নেই, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে রাতারাতি। হ্যাঁ, স্যুট কোট পরে আমি সাহেব হয়ে যাব। তো আমাদের তো ভেতরে কিন্তু এটা আছে, কিন্তু এটার মধ্যে প্রকৃতির তো একটা বিচার হতে হবে। আপনার যেই অন্যায় বাংলাদেশের মানুষ 2024-এর জঙ্গিদের মধ্যে সাথে গিয়ে করেছে শেখ হাসিনার উপর, সেটারও তো একটা প্রাকৃতিক আপনার বিচার আছে। সেই বিচারটা না হলে কিন্তু আমার সুবিধার্থে, ব্যক্তি সুবিধার্থে কালকেই রাষ্ট্রদূত হয়ে বসে যাওয়ার জন্য শেখ হাসিনা ক্ষমতায় আসবে না। প্রকৃতি এত সুযোগ করে দিবে না। হাম হবে, তারপর জরা হবে, খুজলি বিচুলি হবে, দেখবেন বুড়া মানুষ মরে যাচ্ছে না খেয়ে তেপে, এগুলো সব বাংলাদেশের হবে। বাংলাদেশের মানুষকে ওই শিক্ষাটা আসতে হবে, অর্থাৎ আপনার স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী একেবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে যেই শিক্ষায় বাংলাদেশের মানুষকে শিক্ষিত করছিল, সেটাকে যদি আপনি একটা কম্পিউটারের সফটওয়্যার ধরে নেন, এই সফটওয়্যারটাকে প্রথমে কি করি আমরা, যারা কম্পিউটার সম্পর্কে একটু জানি, আমরা একটা সফটওয়্যার যদি ওইখানে যদি মনে করেন যে একটা অ্যান্টিভাইরাল সফটওয়্যার আমি বসাবো, আগের সফটওয়্যারটাকে আনইনস্টল করতে হয়। অর্থাৎ ওইটা যে ওইখানে আপনার ছন্দে ওইখানে যে খাপে খাপে বসে গেছে, প্রত্যেকটা জায়গা থেকে এটাকে খুলে আনতে হয়। বাংলাদেশের মানুষের মগজেও এই যে জঙ্গি শিক্ষা আপনার মগজের পরতে পরতে ঢুকে গেছে, এইটাকে আবার পরতে পরতে থেকে এই জঙ্গি শিক্ষাটাকে খুলে আনতে হবে। খুলে এনে আপনার নতুন শিক্ষাটা দিতে হবে। আওয়ামী লীগের যারা এই শিক্ষাটা দিতে পারেন, আমি আশা করব আওয়ামী লীগে তারা এবার আরোহণ করবেন। মানে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনা আমি
কায় মনোবাক্যে চাই শেখ হাসিনা সেই লোকগুলোকে সামনে নিয়ে আসবেন, এবং তারা এই বাংলাদেশের মগজে, আমরা এটা পছন্দ করি বা না করি, একটা জিনিস দিয়ে কিন্তু আপনার 71-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ হয়ে গেছে। সেটা হলো পাকিস্তানকে কিভাবে তুলে আনলো, সহজ নরম একটা সমাধান পেয়েছে তারা, যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, অর্থাৎ ভারত যেহেতু হিন্দু, এই যে মানে এইটার উপর চড়িয়ে দিয়েছে আপনার জঙ্গি মৌলবাদী ধর্মীয় শিক্ষা দিয়ে। এই জায়গা থেকে মানুষ যতক্ষণ তার মগজের পরতে পরতে এই যে একটা অন্ধত্বের শিক্ষা ঢুকে গেছে, সেটা যদি আপনার ক্লিন না করা হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই ক্লিনের প্রসেসিংটা এখন চলতেছে। আপনার হামের মহামারী একটা তারেক রহমানের সরকার আগামী কয়েক বছর যেটা করবে সেটা, এই যে শিক্ষাগুলো আমাদের আসবে, এইটা মানুষের চেতনাটা ফিরবে যখন দেখবে তার পেটে আর ভাত নাই। আপনার জঙ্গিরা এখনো কিন্তু ওভারহেলমিংলি আপনার গালি দিচ্ছে, মোদির সন্তান, মোদির সন্তান, ও অনেক অশ্লীল কথা বলে, সেগুলো আপনার এখানেও আমি বলতে চাই না। আমি ফেসবুকে লিখি, আমি বলছি যে টক শোতে, ইউটিউবে আমি অশ্লীল কথা বলবো না। কিন্তু এই যে জঙ্গিরা এখনো এটা বলে, এবং বাংলাদেশের মানুষ যে জঙ্গিদের শায়েস্তা করছে না, এটার একটা প্রাকৃতিক বিচার মানুষের হয়ে যাচ্ছে, এবং মানুষ সেটা আপনার ক্ষুধা, দারিদ্র, অশান্তি, মারামারি, খুনাখুনি, কল্লা ফেলে দেয়া, এগুলা সমাজে যথেষ্ট পরিমাণে চালু হলে হয়তো একদিন সে সচেতন হয়ে যাবে। হঠাৎ করে দেখবে যে আইডি কি ছিল, শেখ হাসিনার আমলে আমরা কি ছিলাম, ইউনূস তারেক রহমানের আমলে আমরা কি হলাম। হঠাৎ একদিন দেখবেন আপনার স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে আসবে। কারণ বাংলাদেশের মানুষের একটা জিনিস হয়েছে, এটা আফগানিস্তান এবং পাকিস্তানের থেকে বাংলাদেশের মানুষের এতটুকুনি পার্থক্য আছে, তাদের রাজনৈতিক সচেতনতা এতটুকুন আছে যে এরা জঙ্গিবাদকে সমর্থন করতে রাজি, কিন্তু পেটের ক্ষুধাও মেনে নিতে রাজি, কিন্তু একটা সময় পর্যন্ত।